Hello student, welcome to my channel Basic Science Notebook 321। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এসসি 151 ও এসসি 187 এর ফিজিক্যাল কেমিস্ট্রি যে কোশ্চেনগুলো এসছে এবিটিএ 2024 এর কোশ্চেন পেপারের তার ডিসকাশন। আশা করি তোমরা এসসি 151 ও এসসি 187 এর অর্গানিক পোর্শনটা তোমরা দেখেছো এবং আগের যে 7টা পেপারের কমপ্লিট ডিসকাশন হয়েছে সেগুলো তোমরা দেখেছো। তো আজকে আসো আমরা ফিজিক্যাল পার্টটা দেখে নিই, আর একটা ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউ ও ইনঅর্গানিক পার্টটা আমরা আলোচনা করব। দেখো এখানে ফিজিক্যাল পার্টটা যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার এসসি 151 এর কোশ্চেন নাম্বার 2 এর 1 নম্বর Ni প্লাস Ag প্লাস অ্যারো Ni2 প্লাস প্লাস Ag, এটা বলেছে বিক্রিয়ার কোষ গঠন করো, কোষ গঠন করো, এটা দিয়েছে। দেখো আমাকে এটা আগে জাজ করতে হবে জারণ কোনটা হচ্ছে। তাহলে কোনো এলিমেন্ট যদি একা থাকে তার অক্সিডেশন নাম্বার কত হবে বলো? 0। তাহলে এটা এরকম নিকেলের 0, এখানে এই যে একা আছে এই 0 0, তো এটা দেখো 0 থেকে +2 এটা অক্সিডেশন, আর Ag প্লাস থেকে 0 এটা রিডাকশন। তাহলে আমাকে কি করতে হবে? এখানে সল্ট ব্রিজ লিখতে হবে। এদিকটা কি হয় বলো? লেফট সাইডে অ্যানোড, আর রাইট সাইডে কি হয় বলো? ক্যাথোড। তাহলে অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, অ্যানোডে অক্সিডেশন হবে। তাহলে নিকেল স্ল্যাশ নিকেল 2 প্লাস, আর এদিকটা দেখো ক্যাথোডে কি হবে? রিডাকশন হবে, Ag প্লাস টু Ag। এই হচ্ছে তোমার কোষ গঠন আমাকে বলতে বলেছে এটাই। পরে কোশ্চেন দিয়েছে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য ল্যামডা এম মোলার পরিবাহিতা ভার্সেস রুট সির গ্রাফ ড্র করতে বলেছে। কোশ্চেনটা আমি লিখছি না, তোমাদের কাছে সবার কাছে পেপার অ্যাভেলেবল, তো এই জন্য আমরা লিখছি না। তাহলে এখানে ল্যামডা এম আর এটা রুট সি, হ্যাঁ ইকুয়েশনটা কি আছে? ল্যামডা এম ইজ ইকুয়াল টু ল্যামডা এম নট এ ইনটু রুট সি, এই কথাটা আছে। তো এখানে দেখো গ্রাফটা কেমন হবে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এরকম হবে। এখানে তুমি কেসিএল লিখতে পারো, এনএসএল লিখতে পারো, এগুলোর ক্ষেত্রে গ্রাফটা কিন্তু এমন হবে। ওকে, অনুঘটকের দুটি বৈশিষ্ট্য আমরা জানি যে বিক্রিয়ার পরে এটি কি হবে বলো? অবশিষ্ট একই রকম ভাবে থাকে, অপরিবর্তিত থাকে বিক্রিয়ার শেষে। এটা কি করে বলো? বিক্রিয়া সক্রিয়করণ শক্তির মান কমিয়ে দেয়। আর একটা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মান কমিয়ে দেয় দিয়ে বিক্রিয়ার গতিবেগ বাড়ায়। আর একটা কথা কি বলছে যে অনুঘটক বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, রাসায়নিক সংযুক্তির কি থাকে বলো? অপরিবর্তিত থাকে। তারপরে কোশ্চেন দিয়েছে 3 দাগে আইসোটোনিক দ্রবণ কাকে বলে? পরের কোশ্চেন দিয়েছে দেখো 3 দাগে A1 আইসোটোনিক দ্রবণ কাকে বলে? ওকে, 2 নম্বর আছে জলে নুন যোগ করলে নুন
যোগ করলে দ্রবণের পূর্ণাঙ্ক বাড়ে কেন? এই হচ্ছে দিয়েছে। দেখো দুটো দ্রবণকে, দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে যদি আমরা অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করে রাখি, এটা সলিউশন 1, এটা সলিউশন 2, তাহলে এর অভিসরণ চাপ π1, এটা π2, দুটোই একই উষ্ণতায় থাকছে। দুটো দ্রবণের মোলার গাঢ়ত্ব ভালো করে মনে রাখবো, এটা C1 C2। দুটো দ্রবণের যদি মোলার গাঢ়ত্ব সমান হয়, C1 = C2 হয়, তবে π1 = π2 হবে যদি দুটি দ্রবণ একই উষ্ণতায় থাকে। আরেকটা কথা কি বলেছে বলো, দুটো দ্রাব যদি সংযোজিত বা বিয়োজিত না হয়, দ্রাব যদি সংযোজিত বা বিয়োজিত না হয় এবং দুটি দ্রবণের একই উষ্ণতায় থাকে, তবে আমরা বলতে পারি π1 = π2 হবে। কখন বলো, যদি দুটোর মোলার গাঢ়ত্ব সমান হয়। এবার বলছি দেখো, জলে নুন যোগ করলে পূর্ণাঙ্ক বাড়ে কেন? আমরা এই কোশ্চেনটা আগেও ডিসকাস করেছি, আর একবার বলে নিই যে জলে নুন যোগ করলে কি ঘটনা ঘটে, যে জলের যখন বিশুদ্ধ জল ছিল তখন এই উপরিতলে শুধু জলের মলিকুল ছিল, তাহলে জলের মলিকুলগুলো শুধু বাষ্পায়ন ঘটছিল। যখন আমি এখানে নুন যোগ করলাম, তাহলে এখানে সারফেসে কিছু কি হলো বলো, নুনের মলিকুল বা সল্টের মলিকুল এখানে আসলো। তাহলে আগে যে হারে বাষ্পায়ন হতো, এখন বাষ্পায়ন হার কিছুটা হলেও কমে গেল, কারণ এখানে সলিড মলিকুল সারফেসে কিছুটা অকুপাই করে রাখলো। তাহলে এই জায়গাটায় কার কণা কম হলো বলো, দ্রাবক কণা কম, বাষ্পীয় দশায় দ্রাবক কণা কম। এখানে তুলনামূলক বেশি, আর এখানে বাষ্পচাপ বেশি, এটা বাষ্পচাপ কম। তাহলে বাষ্পচাপ কম, আমরা জানি কোনো একটা দ্রবণ যদি দ্রবণের বাষ্পচাপ যদি বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হয়, তবে দ্রবণটা কি হয় বলো, ফুটতে শুরু করে। তাহলে এক্ষেত্রে এটা সহজেই, এর বাষ্পচাপ বেশি, এর সহজেই কি হয় বলো, বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সহজেই কি হয় বলো, কম উষ্ণতাতেই কি হয়, বায়ুমণ্ডলীয় বাষ্পচাপটা অ্যাটেন্ড করতে পারে। কিন্তু এক্ষেত্রে বাষ্পচাপ কম থাকায় এখানে বেশি উষ্ণতায় কি করতে হয় বলো, এই বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সমান হতে হয়। তাই জন্য এক্ষেত্রে কি দেখতে পাবো আমরা, পূর্ণাঙ্ক কিছুটা হলেও বেশি। এটা কার, এটা হচ্ছে সল্ট প্লাস সলভেন্ট, আর এটা শুধু কি আসছে বলো, সলভেন্ট। মানে এটা দ্রাবক প্লাস দ্রাবক, এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। এর ক্ষেত্রে এই ঘটনা আমরা লক্ষ্য করি। তাহলে কারণ আমরা আগে বলেছি, এটুকু আমরা ডিসকাস করলাম। পরের কোশ্চেন দেখো, একই কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরে আসছে, যতটা শর্টে এখান থেকে করা যায়। ভৌত ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য লেখো, অনেকবারই ডিসকাস হয়েছে, এটা আমি আলোচনা করলাম না। অনুঘটক যত সূক্ষ্ম কণা হয় তত ভালো অনুঘটন হয়
কেন? দেখো আমরা জানি যে যত মলিকুলকে আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করব তত কি বেড়ে যাবে বলো? সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে যত কোনো একটা রিঅ্যাক্ট্যান্টকে যত আমি ছোট ছোট কণায় পরিণত করব তত দেখবো কি তার সারফেস এরিয়া বেড়ে যাবে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নাম্বার অফ কলিশন কি হবে বলো? বৃদ্ধি পাবে। নাম্বার অফ কলিশন বেড়ে গেলে, নাম্বার অফ কলিশন হওয়ার প্রবণতা বেড়ে গেলে রাসায়নিক বিক্রিয়া আরো ভালো করে হবে। তাহলে অনুঘটক, সেখানে দেখো সলিড অনুঘটকের ক্ষেত্রে সারফেসটাই কি হচ্ছে বলো? সেখানে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। কেন? সারফেসে এসে মলিকুলগুলো অ্যাডজর্ব হওয়ার পর তারপর কেমিক্যাল রিঅ্যাকশন করে। যদি সারফেস এরিয়া বেশি থাকে তাহলে অ্যাডজর্পশন রেট বেড়ে যাবে। অ্যাডজর্পশন বাড়লে মলিকুলগুলোর রিঅ্যাকশন রেটও কি হবে বলো? বেড়ে যাবে। মলিকুলগুলোর রিঅ্যাকশন করার ক্ষমতাও কি হবে বলো? আগের থেকে বৃদ্ধি পাবে। পরেরটা দিয়েছি দেখো যে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেন এটা ছিল 4 নম্বরে এ, স্কটকি ত্রুটি কি? তামা, এটা একটা কথা যে স্কটকি ত্রুটি আমরা জানি যদি ক্যাটায়ন তার নির্দিষ্ট স্থান থেকে কোথায় চলে আসে বলো? যদি ইন্টারস্টেশিয়াল স্থানে এসে বসে, তাহলে নির্দিষ্ট স্থান থেকে সরে এসে কোথায় বসবে বলো? যদি ইন্টারস্টেশিয়াল স্থানে এসে বসে তাহলে যে ধরনের ত্রুটি আমরা লক্ষ্য করব তাকে আমরা বলছি স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটি দিয়েছে। আচ্ছা, যদি ক্যাটায়ন বা অ্যানায়ন তার নির্দিষ্ট যদি ক্যাটায়ন বা অ্যানায়ন তার নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট হয়, মানে ধরো এখানে ক্যাটায়ন থাকার কথা এখানে থাকলো না, এখানে অ্যানায়ন থাকার কথা এখানে থাকলো না, যদি এরকম ঘটনা ঘটে তবে যে ত্রুটির কথা আমরা লক্ষ্য করব তাকে আমরা বলবো স্কটকি ত্রুটি। ওকে, ফ্রেঙ্কেল ত্রুটি কি হবে? যে ক্যাটায়ন বা অ্যানায়ন তার নিজস্ব স্থান থেকে কোথায় সরে আসবে বলো? ইন্টারস্টেশিয়াল স্থানে সরে আসবে। স্কটকি ত্রুটির ফলে যেহেতু ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই ক্রিস্টাল থেকে নির্দিষ্ট হয়, তাই জন্য আমরা লিখবো ক্রিস্টালের ঘনত্ব কমে যাবে। আর ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে কি দেখবো বলো? শুধু ক্রিস্টালের যে জায়গাটায় ক্যাটায়ন বা অ্যানায়ন থাকার কথা তার জায়গা থেকে সে সরে গেছে, ক্যাটায়ন সরে গেছে, তাহলে ক্রিস্টালে আমরা দেখবো কি বলো? ঘনত্বের কোনো পরিবর্তন সেক্ষেত্রে হবে না। পরের কোশ্চেন যেটা দিয়েছে, কোশ্চেনটা লিখে নি। চারের এর হচ্ছে সেকেন্ড কোশ্চেন, তামা কি তৈরি করে? তামা এফসিসি কেলাস গঠন করে। এবার 1.2 গ্রাম তামাতে একক কোষের সংখ্যা নির্ণয় করো। একক কোষের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো আমরা একক কোষের সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে যে 1.2 গ্রাম তামাতে তামার পরমাণু সংখ্যা কত সেটা যাচ করি। তাহলে আমরা জানি মোল সংখ্যা সমান প্রদত্ত ওজন বাই পারমাণবিক ওজন। তাহলে প্রদত্ত ওজন হচ্ছে 1.2, পারমাণবিক ওজন হচ্ছে 63.5। এটা হলো মোল সংখ্যা পেলাম। এবার তামার কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা
is equal to 1.2 by 63.5 multiply 6.022 10 to the power 23 এত ঠিক। এবার দেখো এফসিসি একক কোষে কণার সংখ্যা কটা বলো? কণার সংখ্যা হচ্ছে 4টি। ওকে, তাহলে 1.2 গ্রাম তামাতে এফসিসি কেলাস সংখ্যা, এফসিসি একক কোষের সংখ্যা ইকুয়াল কত হবে? 1.2 into 6.022 into the power 23 divide 63.5 by 4। এটা আসছে কত? 8.58 মতো আসছে, 8.45 into 10 to the power 21। এরকম রেজাল্ট আসছে, যা অ্যান্সারটা এরকমই আছে। একটা মিনিট দেখে নিই। 2.84 আছে, এটা লেখা বলেছিল 2.84 is equal to 2.84 into 10 to the power 21 এত সংখ্যক থাকছে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন দিচ্ছে দেখো যে এসআই ও এস এসআই এস অবিচ্ছেদ্য দিলে কি প্রকার অর্ধপরিবাহী গঠন করে? তো এখানে দেখো যে এসআই গ্রুপ 14 আর এএস গ্রুপ 15, তাহলে গ্রুপ 14 এর সঙ্গে যদি আমরা গ্রুপ 15 দিই তাহলে এটা আমরা কেমন পাবো বলো? এন টাইপ বা নেগেটিভ এন টাইপ বলছে সেমিকন্ডাক্টর আমরা পাবো বা অর্ধপরিবাহী পাবো। আর গ্রুপ 14 এর সঙ্গে যদি গ্রুপ 13 থাকতো তখন কি আর পেতাম বলো? তাহলে পি টাইপ পেতাম, পি টাইপ অর্ধপরিবাহী আমরা পেতাম। ওকে, এবার বলেছে দেখো পরের প্রশ্ন এখানে দিয়েছে যে 60.2 গ্রাম পারমাণবিক ভরের একটি বস্তু এফসিসি কেলাস গঠন করে, ঘনত্ব 6.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে একক কোষের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন। তো এটা আমরা দেখব যে একক কোষের ঘনত্বের রাশিমালা থেকে পাই তাহলে রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ। দেখো এখানে প্রত্যেকটার মান বলা আছে, রো বলছে ঘনত্ব কত বলা আছে বলো? 6.25। একক কোষের সংখ্যা কত? জেড, জেড এর সংখ্যা কত? এফসিসি বলেছে মানে 4 হবে, এখানে 4 বসালাম ইন্টু দেখো পারমাণবিক ওজন বলেছে 60.2, এ কিউব আমাকে নির্ণয় করতে হবে, এটা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 করলাম। 022 লিখতে পারো, 02 এখানে যেহেতু এটা কেটে যাবে তাই জন্য আমরা 02 লিখলাম। ওকে, তাহলে এখানে এ কিউব ইজ ইকুয়াল টু আসছে 4 ইন্টু 60.2 ডিভাইড 6.25 multiply 6.02 10 to the power 23। রেজাল্ট আসে দেখো এখানে রেজাল্ট আসছে a is equal to 4 into 60.2 divide 6.25 into 6.02 10 to the power 23। পুরো কথাটা
1/3 বা এখানে আসছে 1.86 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, তাহলে একক কোষের কিনারার দৈর্ঘ্য কত হবে বা বাহু দৈর্ঘ্য কত হবে 1.86 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। আমরা পরের কোশ্চেন লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন দিয়েছে দেখো, দ্রবণের মোলারিটি কি? এটা আমাদের জানা প্রত্যেকেরই যে প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকবে তাকে দ্রবণের মোলারিটি বলবো। এটা আর লিখছি না। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, 27°C উষ্ণতায় 100 সিসি দ্রবণে 2 গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণের অভিস্রাবক চাপ কত? তাহলে আমরা জানি এটা ভ্যান হফের অভিস্রাবণ চাপের সূত্র থেকে পাই পাই ইজ ইকুয়াল টু CRT ইনটু I। এটা এখানে কিন্তু লিখবো, এখানে লিখবো I ইজ ইকুয়াল টু 1, যেহেতু ইউরিয়া তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, তাহলে এখানে সিটা বলছে মোলারিটি, তাহলে এখানে আমরা লিখছি পাই ইজ ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইড M2 ইন্টু V ইন্টু R 0.082, টেম্পারেচার 300, টেম্পারেচারটা আমরা দেখো 27 প্লাস 273 করবো ইজ ইকুয়াল টু 300 পাবো। এখানে W2 এর জায়গায় 2 গ্রাম বসাবো ইন্টু 1000, M2 এর জায়গায় 60 বসাবো, V 100 আছে 0.082 ইন্টু 300, তাহলে এখানে আসছে 8.2 ATM। ক্যালকুলেট করলে কত আসছে বলো? এই দ্রবণের অভিস্রাবণ চাপ কত পাচ্ছি? 8.2 ATM। একই কোশ্চেন বারবারই রিপিট আসছে। আর একটা কথা, আমি অর্গানিক পোর্শন যখন আমরা পড়াচ্ছিলাম সেখানে একটা কোশ্চেন একটু ভুল বলা হয়ে গেছিল যে ক্লোরোফর্মের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে, নাইট্রোক্লোরোফর্ম বা ক্লোরোপিক্রিন হবে। আমি ওটা ক্লোরিটন বলে ফেলেছি কোনো কারণে, তো ওটা হবে ক্লোরোপিক্রিন হবে। ক্লোরোপিক্রিন আমি পরে লিখে দিয়েছি, দেখবে, খেয়াল করবে। যাই হোক, আমরা দেখি এটা দেখো, রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্রটি লেখো। সূত্রটি কখন প্রযোজ্য হয় না? কখন প্রযোজ্য হয় না সূত্রটি তো তোমাদের সবার জানা। দেখো, কোন দ্রবণের বাষ্পচাপের কোন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মূল ভগ্নাংশের সমান হবে। এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্র। গাণিতিক সমীকরণটা লিখবে P0 বাই মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু x2। টার্মগুলো কি সব বলে দেবে এখানে। ওকে, নেক্সট কথা বলতে দেখো, রাউল্টের সূত্র কখন প্রযোজ্য হয় না? তাহলে আমরা নন আইডিয়াল সলিউশনের যা যা কন্ডিশন সেগুলো লিখবো, যে যখন P সলিউশন ইজ ইকুয়াল টু x1 ইন্টু P0, এটা যখন হবে না, এটা হতে পারে। 2 নম্বর কি বলছে বলো, ডেল ভি মিক্স, এটা যখন কি হচ্ছে বলো, নট ইকুয়াল টু 0 হবে। এটা থার্ড কন্ডিশন, ডেল এইচ মিক্স নট ইকুয়াল টু 0। আরেকটা কথা, দ্রবণে যদি দ্রাবক সংযোজিত হয় বা বিয়োজিত হয় বা কোনো কেমিক্যাল রিয়াকশন করে ফেলে, কার কার সঙ্গে বলো, দ্রাবক এবং দ্রাবক, তারা যদি নিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে ফেলে, তবে কি হবে, সেখানে রাউল্টের সূত্র প্রযোজ্য হবে না। ওকে, আমরা এই কন্ডিশনগুলো আমরা লিখে আমরা বলবো যে এই কারণে তোমার রাউল্টের সূত্র প্রযোজ্য হচ্ছে না। ওকে, নেক্সট কোশ্চেনটা লিখে নিয়ে আমরা আসছি।
পরের কোশ্চেন দিয়েছে দেখো, কোল্ড রাশির 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোষ বিক্রিয়ার জন্য ডেল্টা জি এর মান ও সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। তাহলে কোষ বিক্রিয়াটা বলা আছে এরকম যে Cl2 প্লাস 2i মাইনাস এখানে থেকে 2Cl মাইনাস প্লাস i2, তাহলে এটা 0 থেকে কি আসছে বলো, -1 হয়েছে রিডাকশন, আর -1 থেকে 0 হয়েছে এটা অক্সিডেশন। তাহলে এখানে জারণ সংখ্যা হ্রাস ঘটেছে, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা যদি এটা শর্ট ব্রিজ দিয়ে লিখি, তাহলে এটা অ্যানোড, এটা ক্যাথোড। তাহলে এখানে অ্যানোডে কি হবে বলো, অক্সিডেশন, তাহলে 2i মাইনাস থেকে i2 হবে, আর এখানে Cl2 থেকে 2Cl মাইনাস হবে। তাহলে E নট সেল ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি E রাইট মাইনাস E লেফট। রাইটে ক্লোরিন আছে, ক্লোরিনের ভ্যালু কত বলা আছে বলো, 1.36, তাহলে 1.36 মাইনাস 0.54 ইজ ইকুয়াল টু যেটা আসছে এটা 2, এটা 8.82, এটা আসছে এত ভোল্ট। এবার দেখো ডেল্টা জি এর মান যেটা পাবো, ডেল্টা জি এর মান যেটা পাবো সেটা হলো ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট সেল, ই নট সেল। তাহলে এখানে এন এর জায়গায় 2 বসাবো, 96500 বসাবো, 0.82 বসাবো। এটা ক্যালকুলেশন করলে যা আসে একবার ক্যালকুলেশনটা করে নিয়ে আসছি। দেখো এটা আসছে 158.260 এত জুল আসছে। যদি কিলো জুলে নিয়ে যাই তাহলে 158.26 কিলো জুল মোল ইনভার্স কতটা হবে। ওকে, তাহলে আমি প্রথমে সেকশনের আমরা কোশ্চেনের অ্যানসারটা পেয়ে গেলাম। পরের সেকশনে আমরা চলে যাই যে কোল্ড রাশির স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো। যে অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষ পদার্থের মোট মোলার পরিবাহিতা তড়িৎ বিশ্লেষণটির যে আয়ন আছে তাদের মোলার পরিবাহিতার যোগফলের সমান হবে। এবার বলছে দেখো সেটা সোর্সটা কোথা থেকে তার ইন্ডিপেন্ডেন্ট হবে বা ডিপেন্ডেন্ট থাকবে না। তাহলে আমরা যদি একটা ধরি, ধরো ax by একটা সল্ট, তাহলে x ইন্টু a y প্লাস y ইন্টু bx মাইনাস, তাহলে উক্ত দ্রবণের ax by উক্ত লবণের মোলার পরিবাহিতা হবে a y প্লাস প্লাস ল্যামডা bx মাইনাস, এখানে y দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা x দিয়ে মাল্টিপ্লাই হবে। এই হচ্ছে কথা। তাহলে অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা তড়িৎ বিশ্লেষের সংযোজক আয়নগুলোর মোট মোলার পরিবাহিতার যোগফলের সমান হবে বা মোলার পরিবাহিতার যোগফলের সমান হবে। সেটা কি হবে বলো, এদের সোর্স কোথা থেকে আসছে সেটা কিন্তু ম্যাটার করছে না, সোর্সটা যে কোনো সোর্স থেকেই হতে পারে। পরের বলছে দেখো যে অসীম লঘুতায় তিনটে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা আছে, প্রত্যেকটার মোলার পরিবাহিতার মান বলা আছে। তাহলে এটা আমরা লিখছি NH4Cl, তাহলে ল্যামডা NH4 প্লাস ল্যামডা Cl মাইনাস ল্যামডা, দেখো এখানে বলছে KOH, তাহলে ল্যামডা K প্লাস ল্যামডা OH মাইনাস, এটা লিখে দেখো ল্যামডা দিয়েছে এখানে KCl, তাহলে এখানে আসবে ল্যামডা K প্লাস ল্যামডা Cl মাইনাস। এই বলেছে প্রত্যেকটার মান বলা আছে। তো কোন রাশির সূত্র থেকে আমরা লিখতে পারি NH4OH পেতে হবে, মানে এই দুটো আয়ন তোমাকে থাকতে হবে। তাহলে এই দুটো আমরা মোলার পরিবাহিতা যোগ করব, আর এইটা আয়নটা এই আয়নটা থাকবে না,
তাহলে KCl মাইনাস করব, তাহলে NH4OH is equal to lambda NH4Cl plus lambda KOH minus lambda KCl। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, দেখো তাহলে এখানে আসবে 61.75 প্লাস 275.81 মাইনাস 47.25, অ্যাকচুয়ালি এটা আসছে 290.31 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস। তাহলে ল্যামডা অফ NH4OH এর তুল্যাঙ্ক পরিবাহিতার মান আমরা মোল নয়, এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে, গ্রাম ইকিউ ইনভার্স এই কথাটা আসবে। তো NH4OH এর তুল্যাঙ্ক পরিবাহিতার মান আমরা জেনে নিলাম। আমরা 5 নম্বরের কোশ্চেনগুলোতে চলে যাই। পরের কোশ্চেনটা দিয়েছে দেখো 5-এর A, শূন্যক্রম বিক্রিয়া কি, উদাহরণ দাও, এর সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করো, এই সমীকরণ থেকে হার ধ্রুবক কিভাবে গণনা করা যায় তা লেখো। এই পুরো কোশ্চেনটা সালের কোশ্চেনে আছে, হ্যাঁ, তো সালের কোশ্চেনগুলো সবগুলো সলভ করা, তো তোমরা সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার দেখে নিও, ওকে, বা পরেও ইয়ার টেস্ট পেপারের কোশ্চেন আলোচনা করা হয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। পরেরটা দেখো, বিক্রিয়ার হার ধ্রুবকের উপর উষ্ণতার প্রভাব লেখো। তাহলে আমরা জানি আরএনএসির সমীকরণ থেকে আমরা পাই সমীকরণ থেকে K is equal to A into e to the power minus EA by RT, ওকে। তো এখানে দেখো বিক্রিয়ার উষ্ণতা বাড়লে বা উষ্ণতা বৃদ্ধি পেলে K এর মান কি হয় বলো, বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে K এর মান বৃদ্ধি পায়। তাহলে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আমরা দেখব বিক্রিয়ার হার ধ্রুবকের মান প্রায় কি হয়ে যায় বলো, দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের মান বৃদ্ধি পায়। আর একটা কথা এখানে লিখব, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে হার ধ্রুবকের মান প্রায় দ্বিগুণ হয়ে যায়। পরের কোশ্চেন দিয়েছে দেখো, যে দুটি ভিন্ন উষ্ণতায় বা বলেছে যে T1 ও T2 উষ্ণতায় একটি বিক্রিয়ার হার ধ্রুবক যথাক্রমে K1 ও K2 উভয়ের সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে সেন্টিগ্রেড উষ্ণতা বলেছে, তুমি এখানে খেয়াল রাখবে, এটাও সালের কোশ্চেনে করানো। T1 সমান লিখবো 2016, সম্ভবত 2016তে করানো এটা। তাহলে 273 প্লাস ক্যাপিটাল T1 সমান লিখবো এরকম, ক্যাপিটাল T ইকুয়াল লিখবো 273 প্লাস T2, এই ব্যাপারটা আমরা লিখবো। লেখার পর দেখো আমরা যেটা লিখছি যে আরএনএস সমীকরণের লগারিদম ফর্ম থেকে যদি লিখি log K1 is equal to log A minus EA by 10 বেস লিখবো 2.303 আর ব্র্যাকেট দিচ্ছি 273 প্লাস T1, এই একটা কথা আসবে। একই রকম ভাবে log 10 বেস K2 is equal to log 10 base A minus EA by 2.303 আর 273 plus T2। তাহলে আমরা log K2 by K1 করে পাই। এটা কিন্তু সালের কোশ্চেন থেকে একবারে ডিটেইল তুলে দিয়েছে, ওকে, 2016। খেয়াল করো এটা, এখানে দেখো log K2 minus log K1 আমরা যদি করি, log K2 minus log K1 যদি করি, তাহলে আমরা এটা পাচ্ছি, দেখো EA by
2.303 আর এটা থার্ড ব্র্যাকেট, তাহলে আমরা লিখছি এটা 1/273 প্লাস T1 মাইনাস 1/273 প্লাস T2। এটাই হচ্ছে হার্ড ধ্রুবকের সমীকরণ হবে। ওকে, পরেরটা বলছে দেখো 400 ও 500 কেলভিন উষ্ণতায় হার্ড ধ্রুবকের মান বলা আছে, তাহলে সেখানে সক্রিয়করণ শক্তির মান গণনা করতে বলেছে। দুটি ভিন্ন উষ্ণতায় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলো, এটা log 10 base K2/K1 is equal to EA/2.303 R 1/T1 minus A2। ওকে, তাহলে এখানে হার্ড ধ্রুবকের অনুপাত কত, 5/1 বলেছে। এখানে 1/5 লিখবে না কিন্তু, হ্যাঁ, পরের উষ্ণতাতে হার্ড ধ্রুবকের মান বেশি, 1:5 লেখা আছে। 2.303 into 8.314 1/, এটা কত লিখবো বলো, কম উষ্ণতাটা লিখবো এখানে, মাইনাস 1/, বেশি উষ্ণতাটা লিখবো বলো। আর এই মান আমরা কত পেলাম এখান থেকে, এই মান আমরা কত পেলাম, EA is equal to log 5 2.303 log 5 multiply 2.303 multiply 8.314 multiply 400, এটা পুরোটা ডিভাইড কত হয় বলে 100। রেজাল্ট কত আসছে বল, 26766.5 জুল আসে। এটা যদি আমরা কিলো জুলে নিয়ে যাই, এটা 77 কিলো জুল মোল ইনভার্স। ওকে, তাহলে আমরা এসসি 151 এর ফিজিক্যাল পার্টগুলো সবগুলো কোশ্চেন ডিসকাস করলাম। আমরা চল পরেরটাই এসসি 187 এর ফিজিক্যাল পার্টটা ডিসকাস করি। দেখো এসসি 187 এর ফিজিক্যাল পার্টের ফার্স্ট 2 নম্বরের এক কোশ্চেন, কোন তড়িৎদ্বারের বিভবের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। তারপরে কোশ্চেন ছিল ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে কোন ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান বেশি হয়। তাহলে এখানে আমরা দেখছি যে দেখো কোন তড়িৎদ্বারের বিভবের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর বলছে দেখো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী ধাতু বা অধাতু ও সংশ্লিষ্ট আয়নের প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর বলছে দেখো তড়িৎদ্বারটিকে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করা হয় সেই দ্রবণে সংশ্লিষ্ট আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে। আরেকটা কথা বলছি দেখো উষ্ণতার উপর নির্ভর করে। এই তিনটে পয়েন্ট তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 1 নাম্বার আছে বলে কিন্তু এখানে একটা পয়েন্ট লিখে চলে এসো, তিনটে পয়েন্ট কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। পরে কথা বলেছে দেখো ভৌত রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কার সক্রিয়করণ শক্তির মান বেশি। তাহলে এখানে আমরা লিখব যে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান বেশি। ওকে, কেন বলছে এখানে রাসায়নিক বন্ধন গঠিত হয়, হ্যাঁ, এই জন্য কি বলছে বলো অধিক সক্রিয়করণ শক্তির এখানে দরকার পড়ে এবং এটি বেশি উষ্ণতায় সংঘটিত হয়। পরের কোশ্চেনটা আমরা লিখে নিয়ে আসছি। পরের কোশ্চেন দিয়েছে দেখো একটা নতুন কোশ্চেন, এটা হেনরি সূত্র সংক্রান্ত ধ্রুবক কেইচ কাকে বলে, এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখছি হেনরি সূত্রটা আমরা লিখবো
স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক, অর্থাৎ P = kH × x। এখানে kH বলছে হেনরির সূত্র সংক্রান্ত ধ্রুবক। যদি x = 1 হয় তবে আমরা কি পাচ্ছি বলো, kH = P পাচ্ছি। ওকে, তাহলে এখানে kH কি বলছি আমরা, হেনরির সূত্র সংক্রান্ত ধ্রুবক। অর্থাৎ দ্রাবের মূল ভগ্নাংশ যদি কি হয় বলো 1 হয়, তখন উক্ত দ্রবণে যে বাষ্পচাপ হবে তখন আমরা তাকে বলছি kH বলছি। এবার বলছি দেখো কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দেখো এটা দ্রবণে দ্রবীভূত গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে। তারপরে বলছি দেখো দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে, অর্থাৎ যে তরলে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে তার প্রকৃতির উপর নির্ভর করবে। আর থার্ড পয়েন্ট বলছি দেখো উষ্ণতার উপর নির্ভর করবে। ওকে, তাহলে এই তিনটে বিষয়ের উপর কিন্তু আমরা দেখব kH এর মান নির্ভর করছে। তিনটে কথা তোমাকে লিখতে হবে। এবার বলতে দেখো পরেরটা দিয়েছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 31.83 mmHg। 100 গ্রাম জলের 10 গ্রাম গ্লুকোজ আছে, এই দ্রবণের বাষ্পচাপ কত? তাহলে আমরা লিখব P/P0 = x1 লিখব, x2 লিখব না, x1 লিখব। এখানে P0 বলছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ওকে, তাহলে আমাকে x1 আমরা জানি n1 ডিভাইড n1 প্লাস n2। আবার দেখো n1 মানে আমরা বুঝছি w1/m1, n2 বলছি w2/m2। যদি মানগুলো আমরা বসাই তাহলে 100 গ্রাম জল মানে এখানে হবে 100/18 ডিভাইড 100/18 প্লাস 10/180। হ্যাঁ, কি ফ্যাক্টর কমন চলে যাচ্ছে বলো এখান থেকে, যে 10/18 তোমার কিন্তু এখানে কমন চলে যাচ্ছে, 10/18 কিন্তু কমন চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখছি P = 10/18 মাল্টিপ্লাই 10 ডিভাইড 10/18 কমন গেল, পড়ে থাকলো কত বলো 10 প্লাস 11 প্লাস 1 থাকলো 1/10 এরকম ব্যাপার থাকলো। তাহলে এই ফ্যাক্টরটা কেটে গেল, তাহলে এখানে যেটা পেলাম ইন্টু P0 কত বলেছে 31.83। তাহলে দেখো এখানে যেটা আসছে P = 10 × 10/101 × 31.83 মানে 100/101 × 31.83। আমি ক্যালকুলেট করে আমরা বলছি। দেখো এটা অ্যান্সার আসছে 31.51 মতো আসছে, 31.51 এত মিলিমিটার অফ এইচ। তাহলে উক্ত দ্রবণের বাষ্পচাপ কত হয় বলো, 31.51 mmHg লিখবো আমরা। এবার বলছি দেখো এই দুটো কোশ্চেন আমাদের আগে আলোচনা করা হয়েছে। ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের দুটি পার্থক্য লেখো আলোচনা করা হয়েছে। স্বর্ণ সংখ্যা কাকে বলে এটাও আমরা আলোচনা করা হয়েছে, দুটো কোশ্চেন আমরা অ্যাভয়েড করছি। ওকে, আমরা পরের কোশ্চেনগুলো লিখে নিয়ে আসছি। দেখো পরের কোশ্চেন দিয়েছে এফসিসি একক কোষের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ ও বাহু দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি, এটা বলছে। তাহলে এফসিসি একক কোষের ক্ষেত্রে আমরা লিখবো এরকম, তোমরা এফসিসি গঠন যদি জানতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু আমি এটা শর্ট ভিডিওর মাধ্যমে এটা দেখিয়েছি মডেল বানিয়ে, এটা তোমরা দেখো। তাহলে দেখো এটা আর পুরো ব্যাসার্ধ, এটা
পুরো এটা হচ্ছে কণা, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে সেন্টার দিয়ে যায়, এটা 2r হবে, এটা r, তাহলে r প্লাস 2r প্লাস r ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে একটা স্কোয়ারের ডায়াগোনাল √2a হবে। তাহলে এফসিসি একক কোষের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ ও বাহুর দৈর্ঘ্য কি হবে বলো, 4r ইজ ইকুয়াল টু √2a। যদি অল্টারনেটিভ ভাবে ক্যাটায়ন আয়ন থাকে তাহলে r প্লাস 2r মাইনাস প্লাস r প্লাস ইজ ইকুয়াল টু √2a, বাইরে লিখতে পারি 2 ইন্টু r প্লাস r মাইনাস ইকুয়াল টু √2a, এইটা হতে পারে। পরের পর্বে দেখো কোশ্চেনটা দিয়েছে একটি ঘনাকার একক কোষের দ্বারা অধিকৃত মোট আয়তন এত বলেছে, তাহলে আমরা প্যাকিং দক্ষতা লিখব। প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন, একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। তাহলে এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 বাই 0.407 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হোল কিউব। এটা আসলে 74 আসে, 0.74 আসার কথা, তো এখানে হয়তো এটা ভ্যালু গন্ডগোল আছে, এটা 23 করে দাও। 0.74 আসছে, 0.74 কাকে বোঝাচ্ছে বলো, এফসিসি কে বোঝাচ্ছে। তাহলে এটা এফসিসির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কণার সংখ্যা কত হবে বলো, 4। তাহলে একক কোষে উক্ত একক কোষে কণার সংখ্যা কত হবে, 4টে হবে। পরের কোশ্চেনগুলো যেগুলো দিয়েছে প্রত্যেকটাই আমাদের আলোচনা আগে করা হয়েছে। কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই কি কি আছে। পরের কোশ্চেন থিওরিটিভ কোশ্চেন আছে, তো আমরা কোশ্চেনগুলো একটু পড়ে দিচ্ছি, শোনো। বলেছে দেখো 3 নম্বরের কোশ্চেন পরে দিয়েছে, ফ্রেন্কেল ত্রুটি দেখায় এমন একটি যৌগের উদাহরণ দাও, AgBr হবে। পরেরটা বলছে দেখো জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ হয় কেন, এই কোশ্চেনটা আগে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, পরেরটা দেখো 3 বি, কোন দ্রবণের মোলার দ্রবণ ও মোলার দ্রবণের মধ্যে কোনটি বেশি গাঢ় এবং কেন, আমরা 133 পেজ এসে ওখানে আলোচনা করেছি, ওটা দেখে নিও। আর তারপরে দিয়েছে দেখো অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে, এটাও আলোচনা করা হয়েছে অনেকবার। লঘু দ্রবণের সংখ্যাগত ধর্মগুলি কি কি, 4টি হয়। 1 বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন, 2 স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 হচ্ছে হিমাঙ্কের অবলম্বন, 4 অভিসরণ চাপ। কথাগুলো কিন্তু এইভাবে লিখতে হবে, শুধু স্ফুটনাঙ্ক শুধু হিমাঙ্ক লিখলে ভুল হবে, বা শুধু বাষ্পচাপ লিখলে ভুল হবে। বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন, 2 নম্বর স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 নম্বর হচ্ছে হিমাঙ্কের অবলম্বন আর অভিসরণ চাপ। আচ্ছা, এবার দেখো যেটা বলছে পরের কোশ্চেনগুলো আমরা আসছি, কোশ্চেনটা নেওয়া হয়নি, নিয়ে আসছি। দেখো পরের কোশ্চেনে দিয়েছে 4 B2, একটি জলীয় দ্রবণের প্রতি লিটারে 20 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের অভিসরণ চাপ গণনা করো। তাহলে এটা অ্যান্সার হবে, আমরা জানি ভ্যান হফের সূত্র থেকে পাই ইজ ইকুয়াল টু CRT ইন্টু I, এখানে I 1 লিখবো কারণ এখানে গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য এবং অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, তাই I1 লিখবো। তাহলে পাই ইজ ইকুয়াল টু দেখো W2
বাই m2 ইন্টু v ইন্টু r ইন্টু t, এখানে 20 ইন্টু 0.082 298, 25 ডিগ্রি বলেছিল বাবু, 25 ডিগ্রি মানে কত হবে 273 প্লাস 25, 298 আসছে। ওকে, ক্যালভিনে চেঞ্জ করে অবশ্যই করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে, 2 নাম্বার তোমার চলে যাবে। এটা মলিকুলার মাস কত গ্লুকোজের 180 আর ভি 1 বলেছে, এটা ক্যালকুলেট করলে আসে 2.71 atm ইউনিট মাস লিখতে হবে। ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল এই কোশ্চেনটা। পরেরটা বলছে দেখো আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা যখন আমরা সংজ্ঞা লিখছি তখন আমরা এইভাবে লিখব যে কাপ্পা ইজ ইকুয়াল টু জি ইন্টু এল বাই এ। তাহলে এখানে বলছে দেখো জি পরিবাহিতা, আচ্ছা এল বাই এ কোষ ধ্রুবক, আর কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো আমাদের যদি এল বাই ই এর মানটা 1 হয়ে যায়, অর্থাৎ দুটো তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব এবং তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কি হয় বলো 1 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তবে ওই তড়িৎ বিশ্লেষ্য পাত্রে অবস্থিত দ্রবণের বা ওইখানে যে দ্রবণ উপস্থিত আছে তার পরিবাহিতাকে আমরা কি বলবো আপেক্ষিক পরিবাহিতা বলবো, বা 1 সেন্টিমিটার কিউব দ্রবণের পরিবাহিতাকে আমরা কি বলবো বলো 1 সেন্টিমিটার কিউব কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের পরিবাহিতাকে আমরা কি বলবো আপেক্ষিক পরিবাহিতা বলবো। পরেরটা দিয়েছি দেখো যে এটা ম্যাথ দিয়েছে এখান থেকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কাপ্পা ইনটু আর ইজ ইকুয়াল টু এল বাই এ। তাহলে কাপ্পার মান নির্ণয় করতে বলেছে, আর বলেছে 25, এখানে দেখো এল মানে 1.75, এ মানে আছে 4, বা এখানে কাপ্পা ইজ ইকুয়াল টু 1.75 বাই 4 ইনটু 25 বা 1.75, এখানে আসছে কত 100 বা 1.75 10 টু দি পাওয়ার -2। ওকে, এখানে কি লিখবো বলো, ইউনিট কি হবে ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওকে, ইউনিট মাস লিখতে হবে। তাহলে উক্ত দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান কত পেলাম 1.75 ইনটু 10 টু দি পাওয়ার -2 ওম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তাহলে আমরা এই পোরশনে আরেকটা কোশ্চেন আছে, আমরা কোশ্চেন লিখে নিয়ে আসছি। দেখো পরের কোশ্চেন দিয়েছে নিম্নলিখিত দ্রবণগুলিকে আপেক্ষিক পরিবাহিতার নিম্ন ক্রম অনুসারে সাজাও। 0.01 মোলার NaCl, 0.05 মোলার NaCl ও 0.5 মোলার NaCl। তাহলে আমরা জানি কাপ্পা এর মান দ্রবণের গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে হ্রাস পায়, কারণ দ্রবণের উপস্থিত কণার একক আয়তনে কণার সংখ্যার উপর আয়তনে আয়ন সংখ্যার উপর আপেক্ষিক পরিবাহিতার মান নির্ভর করে। ওকে, তাহলে কে এর মান দ্রবণের গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে হ্রাস পায়, কারণ দ্রবণে উপস্থিত
একক আয়তনে আয়নের সংখ্যার উপর আপেক্ষিকতার মান কে বলো নির্ভর করে। তাহলে এখানে সবচেয়ে কম এটা দেখো, এটা তারপরে এটা, এটা সবচেয়ে বেশি। তাহলে যদি আমরা নিম্নক্রমে সাজাই তাহলে সবচেয়ে বেশি আসছে 0.5 মোলার, তারপরে আসছে দেখো 0.05 মোলার, তারপরে আসছে দেখো 0.01 মোলার। এই হচ্ছে তোমার ভ্যালুটা এরকম হবে, আমরা বুঝতে পারবো। যে দ্রবণের মোলার গাঢ়ত্ব বেশি হবে তাতে প্রতি একক আয়তনে আয়ন সংখ্যা বেশি, তার আপেক্ষিক পরিবাহিতার মান বেশি হবে। ক্লিয়ার? তারপরে দেখো পরেরটা বলেছে যে অর্ধকোষ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে লিখে আমরা লিখবো আগে শেলটা তোমাকে লিখতে হবে যা বলা আছে। ওকে, তাহলে এখানে অ্যানোড, এটা এটা ক্যাথোড। তাহলে দেখো অ্যানোডে আবার কি ঘটে বলো, অক্সিডেশন। তাহলে এসএন থেকে এখানে লিখবো অ্যানোড রিঅ্যাকশন, SN2 প্লাস 2 ইলেকট্রন। দেখো ক্যাথোড রিঅ্যাকশন কি লিখবো বলো, এখানে Au3 প্লাস 3 ইলেকট্রন থেকে Au, এখানে ব্যালেন্স করতে হবে, এটা ইকুয়েশন নাম্বার 1। দুটো ইকুয়েশনে ইলেকট্রনের সংখ্যা ব্যালেন্স করতে হবে, এই জন্য এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে। এবার ওভারঅল রিঅ্যাকশন লিখেছে বলো, তাহলে 3 প্লাস 2 Au3 প্লাস অ্যারো 3 2 প্লাস 3, এটা হবে 2 Au, এটা হচ্ছে ওভারঅল সেল রিঅ্যাকশন। ওকে, ওভারঅল সেল রিঅ্যাকশন হচ্ছে এটা পেলাম। তাহলে আমরা দেখছি যে দুটো কোশ্চেন এখানে ছিল, সেটা আমরা ডিসকাস করলাম। 5 নাম্বারের কোশ্চেনগুলোতে আমরা চলে যাই। দেখো পরের কোশ্চেনটা দিয়েছে বিক্রিয়ার হার ধ্রুবক বলতে কি বোঝো। তারপরে একটা কেমিক্যাল রিঅ্যাকশন বলা আছে, সেখানে হার সমান কে বলা আছে, বিক্রিয়ার ক্রম ও আনুগত্যা কত, কে এর একক লেখো। আর একটা কোনো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান বলা আছে, তার 2/3 জীবনকাল নির্ণয় করতে বলেছে। প্রথমে আসি যে বিক্রিয়ার হার সমান, এটা বিক্রিয়ার হার সমান k ইনটু a টু দি পাওয়ার n। যদি a টু দি পাওয়ার n এর মানটা একক হয়, অর্থাৎ যে বিক্রিয়ক পদার্থ উপস্থিত আছে তার অ্যাক্টিভ মাস বা মোলার গাঢ়ত্ব যদি একক হয়, তাহলে ওই মুহূর্তে ওই রাসায়নিক বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। ওকে, তাহলে হার ধ্রুবকের একক কি হবে, তাহলে n ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হয় মোল টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী যে কোশ্চেনটা দিয়েছে যে 2NH3 থেকে এটা, তাহলে বিক্রিয়ার হার সমান বিক্রিয়ার হার ইকুয়াল কে, মানে এর পাওয়ার নিশ্চয়ই এখানে কত বলা আছে বলো, রিঅ্যাকট্যান্ট যেটা তার পাওয়ার এখানে অ্যামোনিয়া, তার পাওয়ার কত আছে, নিশ্চয়ই 0 আছে। এটা একটি 0 ক্রমের বিক্রিয়া। ওকে, আণবিকতা কি হবে বলো, আণবিকতা, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত রাসায়নিক বিক্রিয়া, এখানে কত লেখা আছে বলো, কতগুলো রিঅ্যাকট্যান্ট আছে, দুটো। তাহলে আণবিকতা কত হবে বলো, এখানে 2। আর দেখো হার ধ্রুবকের একক, এর একক কত হবে, তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 0, লিটার টু দি পাওয়ার 0 মাইনাস 1
সেকেন্ড ইনভার্স বা মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে হার ধ্রুবকের একক হবে। ওকে, পরের কোশ্চেনতে আমরা চলে যাই। তাহলে কি এর মান বলা আছে কত? কি এর মান বলা আছে 5.48 × 10⁻⁻14 সেকেন্ড ইনভার্স, যেটি প্রথম ক্রমের বিক্রিয়া। T3 বলে 2/3 বলেছে ইনটু কে। তাহলে প্রথম ক্রম রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ থেকে আমরা লিখতে পারি 2.303 log a/a-x। এটা তাহলে টি লিখবো আমরা। যখন এটা আমরা বসাবো টি 2/3 বসাবো, তাহলে 2.303 log, দেখো ভগ্নাংশ বললে এর জায়গায় কত বসাবো 1, আর x এর জায়গায় বসাবো 2/3। তাহলে এখানে কি এর মান বলা আছে t 2/3 = 2.303। এখানে আসে দেখো 5.48 10⁻⁻14 into log 1/1/3, বা এখানে আসছে t = 2.303 log 3 log 10⁻³ by 5.48 × 10⁻11, বা 2.303 into log 3 10⁻11 by 5.48। ক্যালকুলেশন করে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এটা আসছে দেখো 2.0 × 10⁻10 সেকেন্ড। তাহলে আমরা বিক্রিয়াটির 2/3 পার্ট সম্পূর্ণ হতে কত সময় লাগছে সেটা আমরা নির্ণয় করলাম। আমরা লাস্ট কোশ্চেন এই পার্টে আমরা চলে যাই। দেখো পরের কোশ্চেনটা দিয়েছে যে ছন্দ একরবিক বিক্রিয়ার উদাহরণ দাও। দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়িক বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়তের উপর গাঢ়তের সমানুপাতিক। আর 3 নম্বর কোশ্চেন দিয়েছে এ এর সঙ্গে বি এর বিক্রিয়ায় বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়াটির বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/4 গুণ হয়। বি এর সাপেক্ষে বিক্রিয়াটির হার ক্রম নির্ণয় করো। তাহলে আমরা প্রথম কোশ্চেনটাতে আসি। দেখো C12 H22 O11 প্লাস ওয়াটার, এখানে H প্লাস দেব, তাহলে এখান থেকে পাবো C6 H12O6 প্লাস C6 H12O6। একটা হবে গ্লুকোজ, একটা হবে ফ্রুক্টোজ বলছে, এটা হবে ফ্রুক্টোজ। তাহলে এখানে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার is equal to K into C12 H22 O11। তাহলে এটা একটা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়ায় আণবিকতা হচ্ছে কত 2, কিন্তু বিক্রিয়ার হার কেবলমাত্র একটি মাত্র বিক্রিয়কের উপর নির্ভরশীল, যেখানে আরেকটি বিক্রিয়কের গাঢ়ত্ব অনেক বেশি বা অনেক অ্যামাউন্ট অনেক বেশি। তাই জন্য এটাকে একটা বলছি ছন্দ এক আণবিক বিক্রিয়া বলছি। ধরুন হচ্ছে সুক্রোজের আদ্র বিশ্লেষণ। ওকে, আরেকটাও মনে রাখতে পারি আমরা এস্টারের আদ্র বিশ্লেষণ, সেটাও আমরা মনে রাখতে পারি। পরের কোশ্চেন দিয়েছি দেখো একটি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুকাল বিক্রিয়কের পারমাণবিক গাঢ়তের সমানুপাতিক প্রমাণ করতে বলেছে। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ থেকে পাই K into T is equal to A0 minus AT। ওকে, যখন AT
ইজ ইকুয়াল টু এ নট বাই টু, তখন টি ইজ ইকুয়াল টু কি হয় বলো, টি হাফ হবে। তাহলে কে ইন্টু টি হাফ ইজ ইকুয়াল টু এ নট মাইনাস এ নট বাই টু, বা কে ইন্টু টি হাফ ইজ ইকুয়াল টু এ নট বাই টু, বা টি হাফ সমানুপাতিক এ নট। তাহলে আমরা বলতে পারি যে একটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল প্রারম্ভিক আয়ত্তের সমানুপাতিক। ওকে, পরের কোশ্চেনটা আমরা চলে যাই। যে বলেছে দেখো এ ও বি এর বিক্রিয়া, তাহলে আমরা এভাবে লিখবো এ প্লাস বি, অ্যারো দিয়ে লিখবো প্রোডাক্ট। ওকে, তাহলে বিক্রিয়ার হার is equal to k into a to the power alpha b to the power beta, এটা হার সমীকরণ নেওয়া হলো। এবার বলেছে লিখতে হবে যে b এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে তাহলে বিক্রিয়ার হার এটা R1 লেখো, হার R2 is equal to k into a to the power alpha, দ্বিগুণ করেছি মানে দেখো এখানে কি লিখে দেবো, 2 to the power beta লিখে দেবো। যদি 3 গুণ করতাম তাহলে কি করতাম বলো, 3 to the power beta করতাম। 5 গুণ করতাম 5 to the power beta করতাম। ওকে, যার গাঢ়ত্ব বাড়িয়েছি তার সঙ্গে রং আকার করবো। তাহলে এখানে R2 বাই R1 করবো আমরা। তাহলে k ইন্টু এখানে কত লিখবো বলো, a to the power alpha b to the power beta 2 to the power beta ডিভাইড k ইন্টু a to the power alpha b to the power beta। তাহলে এই পার্ট গুলো কেটে যাচ্ছে, তাহলে এটার জায়গায় আমরা কত লিখছি বলো, 1/4 is equal to 2 to the power beta by 2 to the power minus 2 is equal to 2 to the power beta। তাহলে বিটা is equal to কত পাচ্ছি বলো, -2। তাহলে বি এর সাপেক্ষে এই বিক্রিয়ার ক্রম হচ্ছে কত বলো, -2, ক্রম মাইনাস হতে পারে। ওকে, তাহলে আমরা এসসি 151 ও এসসি 187 এর অর্গানিক পার্ট ও ফিজিক্যাল পার্টের পুরো কোশ্চেনগুলো আমরা সলভ করলাম। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এমসিকিউ আর ইনঅর্গানিক পার্টের কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো আর যে টেস্ট পেপার আমরা টোটাল এই নিয়ে টোটাল কটা হলো, 9টা টেস্ট পেপার হলো, 9টা কোশ্চেন পেপার আমাদের সলভ করলাম। আশা করছি আর কয়েকদিনের ভেতরেই আমি বাকি কোশ্চেন পেপারগুলো ডিসকাস করব। যারা তোমরা নতুন বা যারা অনেকেই দেখছো, দেখো তোমরা তোমাদের যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে বা আমার ক্লাসটা ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। আর তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই পেপারগুলো করছো সেগুলো তোমাদের উপকারে লাগছে বা তোমাদের কাজে লাগছে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।